আসসালামু আলাইকুম। ভিআইপি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন প্রস্তাবে নানা লক্ষ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতি। জানিয়ে দিব ট্রাম্পের হুঁশিয়ারির পর রুশ তেল কেনা বন্ধ করল ভারত। আরো জানিয়ে দিব পর্তুগালের সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে রিপোর্ট। আরো জানিয়ে দিব আবারও মুখোমুখি সিরিয়া ও ইসরায়েলের কর্মকর্তারা। এদিকে ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের নতুন 115 নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, পাকিস্তানে জানা গেল না শুল্কের পরিমাণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করায় মার্কিন প্রস্তাবের নানা লক্ষ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতি। সংবাদ সূত্রগুলো জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের উপর চাপ বৃদ্ধি করছে, যাতে মন্ত্রিসভায় একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুমোদনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব হিজবুল্লাহকে নিরস্ত্র করতে বাধ্য হয়। লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর থেকেই ওয়াশিংটন হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি উপস্থাপন করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে এই দাবি আরো জোরালো ভাবে উল্লেখ করছে ওয়াশিংটন। এই লক্ষ্যে বৈরুত সরকারের উপর চাপ বাড়াচ্ছে মার্কিন সরকার। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে এই পদক্ষেপকে পূর্ব শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের উপর জোর দিচ্ছে এবং সেই বিষয়ে ওয়াশিংটনের লক্ষ্য কি? লেবাননের হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের উপর জোর দেওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ইহুদিবাদী সরকারের সমর্থন জোরদার করা। ইহুদিবাদী ইসরায়েলের পশ্চিম এশিয়ার একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা তৈরির দাবি করছেন। এটা এমন একটি ব্যবস্থা যা এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্যকে পাকাপোক্ত করবে। এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিরোধ অক্ষকে দুর্বল করার এজেন্ডায় রয়েছে এবং আমেরিকা এই ইহুদিবাদী এজেন্টদের সাথে তাল মিলিয়ে কাজ করছে। যদি লেবাননের সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে যে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং সেনাবাহিনীর হাতে অস্ত্র কেন্দ্রীভূত করতে বৈরুতের স্বার্থ রক্ষা হবে, বাস্তবায়ন হলে ওয়াশিংটন তেল আবিব স্বার্থ ছাড়া আর কিছু ভাবছে না। এই প্রসঙ্গে হিজবুল্লাহ একটি সংসদীয় সূত্র বলছে, আমেরিকানরা লেবাননের স্বার্থের জন্য নয় বরং ইসরায়েলের স্বার্থের জন্য কাজ করছে। তারা জোর দিয়ে হুকুম এবং এজেন্ডা চাপিয়ে দিতে চায়। তারা চায় লেবানন তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করুক, কিন্তু বিনিময়ে তারা ইসরায়েলের কাছে কিছু থেকে কিছু চায়নি। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ জোরদারের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো লেবাননকে ইহুদিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পথ নিয়ে যাওয়া। প্রতিপক্ষে হিজবুল্লাহকে নিরস্ত্র করার অর্থ হলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হুমকি দূর করা এবং তেল আবিব সম্পর্কে স্বাভাবিক করার জন্য কাজকে সহজতর করে। ট্রাম্পের হুঁশিয়ারির পর রুশ থেকে তেল কেনা বন্ধ করল ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়া থেকে তেল কেনা সাময়িকভাবে বন্ধ করছে ভারত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত 4টি প্রধান তেল শোধনাগার বিগত এক বছরে রুশ তেলের একটি কোনো অর্ডার দেননি। ট্রাম্প গত 14 জুলাই সতর্ক করে বলেন, রাশিয়া থেকে যারা তেল কিনবে তাদের পণ্যের উপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তবে ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা রাখা হবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত মূলত সমুদ্রপথে পরিবাহিত রুশ অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা। সরকারি মালিকানাধীন 4টি রিফাইনারি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোলিয়াম ক্যাল সাম্প্রতিক দিনগুলোতে রুশ তেল কিনছে না। রাশিয়ার পক্ষ থেকে স্যার কমে যাওয়া এবং ট্রাম্পের হুঁশিয়ারির ফলে প্রতিষ্ঠানগুলো বিকল্প সরবরাহ উৎস থেকে আবুধাবির মুরবান গ্রেড এবং পশ্চিম আফ্রিকা তেলের দিকে ঝুঁকছে। যদিও ভারত বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নাইরা এনার্জি এখন রুশ তেলের বড় ক্রেতা, তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর দখলে রয়েছে দেশের মোট দৈনিক শোধন ক্ষমতা 60% বেশি।
পর্তুগাল সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে বলছে রিপোর্ট। পর্তুগাল আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার 31 জুলাই এ খবর জানিয়েছে। দৈনিক ডায়রিও ডি নোটিসিয়াস এবং অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রগুলোর উপস্থাপিত এবং মূলত বৈধ শর্তগুলো পূরণ না করা হলে পর্তুগাল সেপ্টেম্বরের প্রথম দিকেই নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এ নিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো প্রথমে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো ডি সুসার এর সঙ্গে সংসদে দলগুলোর সঙ্গে পরামর্শ করবে বলে জানানো হয়েছে। পর্তুগালের প্রধানমন্ত্রী কার্যালয় আরো বলছে, তারা ইতিমধ্যেই স্বীকৃতির প্রক্রিয়া শুরু করার জন্য বিশ্লেষণ এবং শর্তগুলো ব্যাখ্যা করছে। এর মধ্যে রয়েছে একটি দেশের সঙ্গে চুক্তি যাদের সঙ্গে আমরা একটি স্থায়ী সংলাপ বজায় রেখেছি এবং যারা এই সম্মেলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এদিকে যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চল জুড়ে এখন পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকট দুর্ভিক্ষ দেখা গেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি জারিয়ানা করছে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। আবারও মুখোমুখি সিরিয়া ও ইসরায়েলের কর্মকর্তারা। আবারও মুখোমুখি হতে যাচ্ছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সিবানি এবং ইসরায়েলের কৌশলী বিষয়ক মন্ত্রী রন ডারমার। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে এএফপিকে জানিয়েছে কূটনৈতিক একটি সূত্র জানায়, বৈঠকে মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হবে। একই দিন আল সিবানি মস্কো সফরে যাচ্ছেন। এটি দুই দেশের মন্ত্রীদের মধ্যে দ্বিতীয় বৈঠক। গত সপ্তাহে প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের প্রথম সাক্ষাৎ হয়। সম্প্রতি দামেস্কে স্বীকার করছে ইসরায়েলের সঙ্গে তারা পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য 1974 সালের গোলান বাফার জোন নিয়ে স্বাক্ষরিত বিচ্ছিন্নকরণ চুক্তির পুনর্বহাল। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দেগিয়ন স্যার সম্প্রতি ইঙ্গিত দিয়েছে, সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তি এবং স্বীকৃতির চুক্তির বিষয়ে নতুন নীতিগত চিন্তা করছে তেল আবিব। উল্লেখ্য, ইসরায়েলের আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী এবং ককেসাস অঞ্চলের সক্রিয় কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করছে। বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়ে গেছে ইসরায়েল। তারা গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রণে বাফার জোনে প্রবেশ করে দক্ষিণ সিরিয়ায় একাধিক সামরিক অভিযান চালিয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন 115 নিষেধাজ্ঞা। ইরানের বিরুদ্ধে 2018 সালের পর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। বুধবার 30 জুলাই মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরান ও রাশিয়ার হয়ে অস্থিতিশীলতা তৎপরতা অর্থনকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্কের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেন, এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্পের আমলে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি পর সর্বোচ্চ বড় পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠীকে দুর্বল করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে 15টি শিপিং কোম্পানি, 52টি জাহাজ, 12 জন ব্যক্তি এবং 53টি প্রতিষ্ঠান, যারা 17টি দেশে কাজ করছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেন সাকমানি, যিনি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আলী সাকমানির ছেলে। অভিযোগ রয়েছে তিনি গোপনে তেল পরিবহনের একটি চক্র পরিচালনা করতেন, যার মধ্যে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের বৈদেশিক কার্যক্রম অর্থায়ন করা হতো। সূত্র সাফাক নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পাকিস্তানে, জানা গেল না শুল্কের পরিমাণ। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে। চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক কমাতে সহায়তা হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে এই চুক্তি চূড়ান্ত হবে, তবে পাকিস্তানি পণ্যের নতুন করে কি পরিমাণ শুল্ক আরোপ করা হতে পারে তা এখনো প্রকাশ করা হয়নি। শুল্ক নিয়ে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ অরঙ্গজেবের বর্তমান ওয়াশিংটনে রয়েছে। তার নেতৃত্বে পাকিস্তান একটি প্রতিনিধি দল বুধবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন অবস্থিত পাকিস্তানের দূতাবাস বৃহস্পতিবার সকালে এক্সে এক পোস্টে বলছে, ঐতিহাসিক অগ্রগতির অংশ হিসেবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র আজ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে। এই চুক্তির লক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করা, পণ্য রপ্তানি করা, বিনিয়োগের আকৃষ্ট করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। বৃহস্পতিবার সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই চুক্তির ঘোষণা দেন ডোনাল্ড
ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, আমি মাত্রই পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করছি। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়ন করতে কাজ করবে। ট্রাম্প আরো বলেন, এই অংশীদারিত্বের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তেল কোম্পানির বাছাইয়ের কাজ করছি। কে জানে, হয়তো একদিন তারা ভারতীয় তেল রপ্তানি করবে। তবে কি পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে তা কোনো পক্ষেই আনুষ্ঠানিকভাবে জানায়নি। পাকিস্তানি দূতাবাস জানিয়েছে, এই চুক্তির ফলে পাল্টা শুল্ক কমবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা পাকিস্তানি পণ্যের ওপর এই চুক্তি অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করছে, বিশেষ করে জ্বালানি, খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি ও অন্যান্য খাতে। উল্লেখ্য, এর আগে বুধবার ভারত থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকে এটি কার্যকর হচ্ছে।